আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদ আপনাদের সাথে আছি আমি ফারহান ইয়াসমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বেনজির আহমেদের দেশ ত্যাগ বা অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষয়ে জানানি বললেন ওবায়দুল কাদের। টাকার পাহাড় গড়েছে ক্ষমতাসীন না, মন্তব্য রিজভীর। আজ মধ্যরাতে কর্মী ভিসা মালয়েশিয়া যাওয়ার সময় বিমান টিকেটের জন্য হাহাকার। কুয়ালালামপুরের বিমানবন্দরে অপেক্ষমান 20,000 কর্মী। পাহাড়ি ঝড়ে প্লাবিত সিলেটের 5 উপজেলা বন্ধ সব ধরনের পর্যটন কেন্দ্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম ও আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাতক্ষীরা ও ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। জোয়ারের পানিতে বন্দী হয়ে আছে প্রায় লক্ষাধিক মানুষ। দর্শক শুনছিলেন শিরোনামের বিস্তারিত সংবাদ। সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ত্যাগ কিংবা অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়ার বিষয়ে কিছু জানেন না বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুর্নীতির বিষয়ে সরকার নির্বিকার নয়, আর এ কারণেই অভিযোগ এলে তদন্তে জিরো টলারেন্স দেখানো হচ্ছে। বিএনপির গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করেছিল বলেও ব্রিফিংয়ে উল্লেখ করেন ওবায়দুল কাদের। রাকিব হাসানের রিপোর্ট। দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্রের নামে বিএনপি কারফিউ গণতন্ত্র চালু করেছিল মন্তব্য করে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলেও জানান তিনি। বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। তাদের গণতন্ত্র ছিল 15ই ফেব্রুয়ারি প্রহসনমূলক নির্বাচন। তাদের গণতন্ত্র ছিল হ্যাঁ না ভোট, যেখানে 114%ও হ্যাঁ ভোট হয়েছে। তাদের গণতন্ত্র ছিল 1,23,00,000 ভুয়া ভোটার। এটা কি গণতন্ত্র? গণতন্ত্রকে তারাই ধ্বংস কিনারায় নিয়ে গিয়েছিল। বেনজিরের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার অবগত নয় জানিয়ে তাকে গ্রেফতার করা হবে কিনা তা আদালত দেখবে বলেও জানান ওবায়দুল কাদের। সেই প্রক্রিয়া তো আছে, সেই প্রক্রিয়া দুদক তদন্ত করছে। দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে। যে তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে, বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই হবে। আমরা সরকারকে আদেশ দেব। দুর্নীতির বিরুদ্ধে সরকার নির্বিকার নয় উল্লেখ করে খালেদা জিয়ার আমলে প্রধানমন্ত্রীর অফিস দুর্নীতির আখড়া ছিল বলেও অভিযোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা। সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাধারণ মানুষকে পকেট কেটে টাকার পাহাড় গড়ছে ক্ষমতাসীনরা। দেশে গণতন্ত্র নেই বলে সরকারি কর্মকর্তারা দুর্নীতি করার সাহস পায়। নিষেধাজ্ঞা দেওয়ার কারণে 2-1 ব্যাপারে এখন পদক্ষেপ নিয়েছে সরকার। পানি, বিদ্যুৎ, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে সব কথা বলেন রিজভী। তিনি বলেন, আজিজ বেনজিরের দায়িত্ব সরকারের, আর মানুষকে সরকার পাইলট প্রকল্প মনে করে বলেই দেশের আজ এই অবস্থা। বেনজির এবং আজিজ সাহেবের সব দায়িত্ব আওয়ামী সরকারের। একদিন জনগণের আদালতে, একদিন জনগণ বিচারক হয়ে এই সরকারের সমস্ত অপকীর্তির বিচার করবে। আজকে জনদৃষ্টিকে অন্যদিকে করতে চান।
কর্মী ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার সময় শেষ হচ্ছে আজ মধ্যরাতে, কিন্তু এখনো ফ্লাইটের টিকিট পাননি প্রায় ৩১,০০০ কর্মী। ফলে তাদের যাওয়া অনেকটাই অনিশ্চিত। ফলে সকাল থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করছেন মালয়েশিয়াগামী কর্মীরা। উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যে সময় পার করছেন তারা। মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুসারে আজকের পর বাংলাদেশ সহ ১৫টি দেশ থেকে কোনো কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। গত জানুয়ারি মাসে মালয়েশিয়ার মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নেয়। একই সাথে বাংলাদেশ সহ 15টি দেশের সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি পুনরায় করার অনুমোদন দেয়া হয়। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ছুটিতে বাংলাদেশে আসা প্রবাসী কর্মীরা। অন্যদিকে চাহিদা বেড়ে যাওয়ায় মালয়েশিয়াগামী ফ্লাইটগুলোর টিকিটের দামও বেড়েছে কয়েক গুণ। লাখ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না টিকিট। এরই মধ্যে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য শুক্রবার সন্ধ্যায় একটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদেরকে বলা হয়েছে যে এখন আসো, আমরা আসছি, এখন আমাদের টিকিট হাতে পাচ্ছি না। আমাদের ঢাকায় রাখে তারপর বাড়ি চলে যেতে বলেছে, আমরা বাড়ি চলে গেছি, আবার আমাদের নিয়ে আইছে। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহজালাল জুবেল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে মালয়েশিয়ায় যে শ্রমবাজারের যেই কর্মী ভিসা দেওয়ার কিন্তু আজ ৩১শে মে সর্বশেষ ভিসা দেওয়ার টাইম। এর মধ্যে আজ যে শুক্রবার রাতেই কিন্তু সর্বশেষ বাংলাদেশ থেকে শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারবেন। এর মধ্যে কিন্তু বিমানবন্দরে এসে প্রায় ৩১,৭০০ যাত্রী এসে ভিড় করেছে। আমরা বাংলাদেশ বিমান এবং বাংলাদেশের বিমানবন্দরে কথা বলেছি। আজ কিন্তু 7টি ফ্লাইট গেলেও এই সর্বমোট ১,৫০০ জন যাত্রী কিন্তু মালয়েশিয়ার উদ্দেশ্যে যেতে পারবেন। তো এরই ধারাবাহিকতায় অনিশ্চিত হয়ে পড়ছে প্রায় ৩১,৭০০ জন যাত্রী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মালয়েশিয়ায় যাওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে কিন্তু যাত্রীরা এসে ভিড় করছেন, যে তাদেরকে কিন্তু এই পর্যন্ত টিকিট কিন্তু কনফার্ম করতে পারেনি এবং তাদেরকে সবসময় আশা দিয়ে যাচ্ছে দালাল চক্র ও বিভিন্ন এজেন্সিগুলো। তো সর্বসাকুল্যে বর্তমান অবস্থায় কিন্তু মালয়েশিয়ায় যদি আজ সারাদিনে ১,৫০০ জন যাত্রী যেতে পারে, তাহলে কিন্তু ৩১,৭০৫ জন যাত্রী কিন্তু অনিশ্চয়তার মুখে পড়েছে। তো তারা কিভাবে যাবে এবং তারা এইখান থেকে কীভাবে উদ্ধার হবে সেটি কিন্তু সরকারের কাছে আবেদন জানিয়েছে। তো এই ছিল বিমানবন্দর থেকে মালয়েশিয়া যাওয়ার যে যাত্রীরা রয়েছেন, যে শ্রমিকরা রয়েছেন, তাদের বিষয়ে আমার কাছে সর্বশেষ। জুয়েল, আপনাকে ধন্যবাদ। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত কুয়ালালামপুরের 2টি আন্তর্জাতিক টার্মিনালে প্রায় 20,000 বাংলাদেশি কর্মী পৌঁছেছেন, যারা দেশটিতে প্রবেশ করতে পারেননি। তারা অবস্থান করছেন বিমানবন্দরের ফ্লোরে। এতে দুর্ভোগ বাড়ছে কর্মী ও নিয়োগকর্তাদের। নিজেদের কর্মী শনাক্তে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিয়োগকর্তাদের। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কর্মীদের। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও ভিড় করেছেন শত শত কর্মী। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ইতোমধ্যে জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিম্নাঞ্চলে হু হু করে বাড়ছে বন্যার পানি। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের পর্যটন কেন্দ্র ও হোটেল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। প্রতিটি ঘরেই বন্যার পানি প্রবেশ করায় গবাদি পশু সহ পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন অনেক মানুষ। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। আকস্মিক বন্যায় প্লাবিত সিলেট জেলার সুরমা, কুশিয়ারা, শাড়ি, গোয়াইন সহ প্রত্যেকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে ডুবে গেছে মহাসড়ক, ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল। 2 দিনের বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও 2022 সালের বন্যাকেও ছাড়িয়ে গেছে দাবি বন্যা কবলিতদের। খুব একটা ভয়ঙ্কর মাঝে আছি। রাত্রেবেলা যখন পানি ডুববে তখন কি করে থাকবো? আমরা আসতেছি, মানে রিস্ক লইয়া এইভাবে আসতেছি, কি করবো এখন? এখানে থাকলে তো আমরা মরমু, এছাড়া কোনো অবস্থা নাই। তবু বাড়িতে ঘরে পানি উঠছিল না, এবার কিন্তু ঘরে মাইরা গেছে। পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ, যেদিকে যাই শুধু পানি আর পানি। সাবেক বন্যার চেয়ে বলতে বিগত 50 বছর এই ধরনের বন্যা হয়েছে না। রাত 12টার সময় হয়েছে, আবার হেসে মুই খাইতেছি। এখন আমার ঘরে 3টা ঘরে পানি। 2024 এর বন্যা আমার কাছে মনে হয়েছে সবথেকে ভয়াবহ। অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ও পর্যটন কেন্দ্র পানিতে নিমজ্জিত হওয়ায় সমস্ত পর্যটন কেন্দ্র সহ আবাসিক হোটেল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
পরিস্থিতি মোকাবেলায় আশ্রয় কেন্দ্র ও কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। বন্যা কবলিত মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া শুরু হয়েছে। 48টি আশ্রয় কেন্দ্র আমরা খুলেছি। তো প্রয়োজন অনুযায়ী লোকজন আশ্রয়ের জন্য এখানে আসছে, আমরাও নিয়ে আসছি। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করেছে আমাদের যত সহযোগিতা প্রয়োজন সর্বত সহযোগিতা আমাদের করবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জেলার 5 উপজেলায় 200 বস্তা করে শুকনো খাবার, 15 মেট্রিক টন করে চাউল ও 2.5 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। ইলিয়াস কম্বল, মাই টিভি। দর্শক, সিলেটে বন্যা পরিস্থিতি সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগাযোগ করছি প্রতিনিধি মৃণাল কান্তি দাসের সঙ্গে। মৃণাল, সিলেটের বন্যার সর্বশেষ পরিস্থিতি এখন কেমন? ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। পাহাড়ি দল এবং অবিরত বৃষ্টির কারণে কিন্তু সিলেটের সীমান্তবর্তী 7টি উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং উপজেলার পর কিন্তু এবার সিলেট নগরীতে পানি প্রবেশ করতে শুরু করেছে। আমরা অবস্থান করছি সিলেট নগরীর পার্শ্ববর্তী সুরমা নদীতে। সুরমা নদীর বর্তমান অবস্থাটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, আজ সকাল থেকেই কিন্তু নগরীর জামতলা, তালতলা, তুপখানা এবং সুবানীঘাট এলাকায় পানি প্রবেশ করেছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর তালতলাস্থ একটি ছড়ার পানি উত্তর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কার্যালয়ে প্রবেশ করে। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেন। তবে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে গতকাল সকাল 6টা থেকে 6টা পর্যন্ত কিন্তু সিলেটে প্রায় 61 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আজ সকাল 9টায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার 0.3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীটির কানাইঘাট পয়েন্ট, কুশিয়ারার 2টি পয়েন্টে এর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বন্যা মোকাবেলায় কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পাশাপাশি কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আসলে এই ছিল সিলেট থেকে পানি বৃদ্ধি এবং বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাতক্ষীরা ও ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাঁচা পাকা সড়ক, মাছের পুকুরের ঘের, গবাদি পশু, ক্ষেতের ফসল সহ প্রচুর গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। অতি জোয়ারের পানিতে বন্দী হয়ে আছে লক্ষাধিক মানুষ। ইতোমধ্যে দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধি ফয়জুল হক বাবু ও আরিফ হোসেন লিটনের রিপোর্ট জানাচ্ছেন এস.এম. হামিম। গত কয়েক দশক ধরে উপকূলে যে সমস্ত ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে তার মধ্যে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। রোববার সন্ধ্যায় সাতক্ষীরা উপকূলে আছড়ে পড়ার পর দীর্ঘ 13 ঘন্টা সাতক্ষীরা, শ্যামনগর ও আশাশুনি উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালায়। উপড়ে পড়ে গাছপালা, বিধ্বস্ত হয় কাঁচা ঘরবাড়ি, ভারী বর্ষণে প্লাবিত ফসলি জমি সহ শত শত হেক্টর মাছের ঘের। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে আছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। ঝড়ে গাছ পড়ে গেছে, ঘর ভেঙে গেছে, আমার থাকার জায়গাও নেই, পুকুর খাল বিল সব এক হয়ে গেছে। 300-400 মুরগি ছিল, তা প্রায় 100-এর উপরে মুরগি মারা গেছে। এই সাইডে একটা গেট এরকম টোটালি বন্ধ হয়ে গেছে। এলাকার পানি নিষ্কাশনের খুবই ঝামেলা। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে যে রেমেলের কারণে যে ক্ষতি হয়েছে বিভিন্ন সেক্টরে সেখানে স্ব সেক্টর ডিপার্টমেন্ট কাজ করার জন্য যে সমস্ত পরিবার ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। তো পুরো তালিকা করার কাজ চলছে এবং ইতিমধ্যে আমরা তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছি। এদিকে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভোলাতেও। 3 জনের প্রাণহানি সহ বহু বাড়িঘর, সড়ক, মাছের পুকুর, ঘের, ক্ষেতের ফসল সহ প্রচুর গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। অতি জোয়ারের পানিতে বন্দী হয়ে আছে প্রায় লক্ষাধিক মানুষ। আমি তো 4 ঘন্টা জমিনে যে আমি মুখ করছি, তাই মুখ আমার এই পানিতে সব নষ্ট হয়ে গেছে। কোনো রাস্তা নেই, পানি একা দিয়ে সব তলায় রয়েছে। আমাদের খুবই চলতে কষ্ট। জলবদ্ধতার কারণে সম্পূর্ণ দিক নষ্ট হয়ে যাচ্ছে, ঘের বাড়ি সব ভেসে গেছে, পানি সরার কোনো লাইন নেই, যার কারণে আমরা এখন পানিতে ভাসতে যাই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুরা উপজেলায়। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চালু করেছে। এস.এম. হামিম, মাই টিভি।
ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৭৫ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। দাম বেড়েছে পেট্রোল ও অকটেনেরও। এ দুটি জ্বালানি তেলের দাম লিটারে বেড়েছে ২.৫ টাকা। বৃহস্পতিবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৬০ টাকা থেকে ৭৫ পয়সা বাড়িয়ে ১৬০ টাকা ৭৫ পয়সা করা হয়েছে। পেট্রোলের দাম ২.৫ টাকা বাড়িয়ে ১২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি মে মাসে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ১২৪ টাকা ৫০ পয়সা। অকটেনেরও দাম লিটারে ২.৫ টাকা বাড়ানো হয়েছে। ১২৮ টাকা ৫০ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩১ টাকা। প্রজ্ঞাপনে বলা হয়েছে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন সমন্বিত মূল্য আগামীকাল ১ জুন থেকে কার্যকর হবে। রাজধানীর বাজারে পণ্যের দাম বাড়াতে একের পর এক অজুহাতে সামনে আনছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো বন্যা বা কখনো খরার অজুহাত। এবার দাম বাড়াতে আসন্ন বাজেট আর ঘূর্ণিঝড় রেমালের অজুহাতে সামনে এনেছেন ব্যবসায়ীরা। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে প্রায় সব খাদ্যপণ্যের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ঈদুল আজহাকে কেন্দ্র করেও বাজারে মশলার দাম আকাশচুম্বী। আমেনা হীরা রিপোর্টে বিস্তারিত। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিপুল সংখ্যক পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাতাসে ভাসা এমন খবরে বাজেট প্রস্তাবের আগেই ইচ্ছেমতো দাম বাড়িয়ে বসে আছেন ব্যবসায়ীরা। বাজেট ঘোষণার আগেই কাজু, কিশমিশ, এলাচ, লবঙ্গ সহ বেশ কিছু আমদানি নির্ভর পণ্যের দাম বাড়িয়ে করেছেন আকাশচুম্বী। আর ঈদুল আজহাকে কেন্দ্র করে মশলার দাম এখন চড়া। বিশেষ করে এখন এলাচি, লং, গোলমরিচ, তারপরে আপনার এই কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, এগুলি মানুষ সবসময় কম বেশ কিনে। এগুলির দাম অস্বাভাবিক বেশি। কোরবানি ঈদ উপলক্ষে আপনার মশলা বাজার সম্পূর্ণরূপে চড়া বললে চলে। বাজারে যথেষ্ট পরিমাণ সরবরাহ আছে, মনিটরিংও আছে, কিন্তু থাকা সত্ত্বেও যারা ইম্পোর্টার বা যারা গোডাউনজাত মোকামজাত আছে তারা একটু দামটা বেশি হাঁকতেছে। গেল সপ্তাহের তুলনায় কিছুটা দাম কমেছে ইলিশ মাছের, তবে দাম বেড়েছে অন্যান্য মাছের। পাশাপাশি অপরিবর্তিত রয়েছে তেল, চাল, ডাল, চিনি, ডিম, গরুর মাংস ও সব প্রকারের মুরগির মাংসের। কেজি ৪৫০ টাকা ৩ কেজির সাইজ, আর ৪ কেজির যে ৫০০ ৫৫০ টাকা কেজি। শাকসবজিও কম, তার দাম বেশি, তার জন্য ডিমটা একটু টানতেছে বেশি। এই জন্য ডিমের দাম গত সপ্তাহে যেটা ছিল এখন ওইটা আছে। এদিকে কাঁচামরিচের ঝাঁজ পুরো বাজার জুড়ে। গেল সপ্তাহের ৮০ টাকা কেজি দরের মরিচ এখন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা দরে। এছাড়াও যে কোনো ধরনের কাঁচা সবজির দাম বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ১৫ টাকা। এর আগে সপ্তাহে কিনছিলাম ম্যাডাম মাত্র ৮০ টাকা দিয়ে, আর আজকে কিনলাম আধা কেজি ৮০ টাকা দিয়ে। মাঝখানে আরো দাম ছিল, আজকে একটু কমছে তুলনামূলক একটু। বাজেট প্রস্তাবের আগেই বাজারে সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ানো হয় এমন অভিযোগ ক্রেতাদের। যেখান থেকে প্রোডাক্টটা আসে ওইখান থেকে যদি মনিটরিং করা হয় দামটা অনেক কমে যাবে আমার কাছে মনে হয়। কারণ হলো দেখা যাচ্ছে যে এখানে মধ্যস্থভোগীরা অনেক টাকা নিয়ে যায়। বাজেটের আগে যেহেতু এত বাড়ছে, বাজেটের পর তো আরো বাড়বে। কি যে হবে বাজারের অবস্থা আল্লাহই জানে। কারণে অকারণে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যথাযথ মনিটরিং এর মাধ্যমে নিয়ন্ত্রণ করার দাবি করেন ভোক্তারা। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বেনজির আহমেদের দেশ ত্যাগ বা অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষয় জানানি বলেন ওবায়দুল কাদের। টাকার পাহাড় গড়েছে ক্ষমতাসীন না, মন্তব্য রিজভীর। আজ মধ্যরাতে কর্মী ভিসা মালয়েশিয়ায় যাওয়ার সময় বিমান টিকিটের জন্য হাহাকার। কুয়ালালামপুরের বিমানবন্দরে অপেক্ষমান ২০,০০০ কর্মী। পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের ৫ উপজেলা বন্ধ সব ধরনের পর্যটন কেন্দ্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে কন্ট্রোল রুম ও আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সাতক্ষীরা ও ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। জোয়ারে পানিতে বন্দী হয়ে আছে প্রায় লক্ষাধিক মানুষ। এই ছিল আমাদের এখনকার আয়োজন। মাই টিভি সংবাদ দেখতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ। মাই টিভি অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।